এত অস্থির হইও না মোহিত। তুমি চাইলে আমি রাতের খাবারটা এখানে খেয়ে যেতে পারি। ইকরামের এমন কথায় মহিদুলের মন খচখচ করছে। সন্দেহ চোখে তাকিয়ে রইল, তবু মুখে হাসি রেখে বলল, তাহলে তো বাবা খুব খুশি হবেন, খেয়ে যাবেন। ইকরাম শরীফ পুনরায় মুচকি হেসে বলে, ঠিক আছে মোহিত, রাগে দেখা। মহিদুল কিছুটা পথ এগিয়ে দিয়ে আসে। মাঝপথে নীলিমা আর পারুর সাথে দেখা হয়। নীলিমা ভয়ে কাঁপতে থাকে। পারু বারবার ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করছে। মহিদুল দুজনের সামনে দাঁড়ায়। তোমাদের মক্তবে যাওয়ার সময় আছে এখনো? নীলিমা এই ভয়টাই পেয়েছিল, কিছু বলবে তার আগেই পারু বলে, হ্যাঁ ভাইজান, একটু দেরি হইয়া গেল, তাই তো তাড়াতাড়ি হাঁটছি মোরা। মহিদুল কিঞ্চিত রেগে চলে গেল। নীলিমা আর পারুর ঠোঁট টিপে হাসে। আজ মক্তব যাবে না ওরা। পারু লতিফের সাথে দেখা করবে তাই বেরিয়েছে। নীলিমা আসতে চায়নি, পারু জোর করেই নিয়ে এসেছে। ইকরাম শরীফের সাথে দেখা হয় রাহেলা পানু। সে জমিদার বাড়ি থেকে ফিরছিল। হাত দিয়ে সালাম দেয় রাহেলা পানু। সরু পথ হওয়ায় রাহেলা বানু সরে দাঁড়িয়ে ইকরাম শরীফকে যাওয়ার পথ করে দেয়। ইকরাম শরীফ তাকায় রাহেলা বানুর দিকে। চোখ ভীষণ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। ইকরামে তাকানোতে রাহেলা বানু চোখ নামিয়ে নেয়। ইকরাম শরীফ কিচ্ছু বললেন না, আগের ন্যায় হেঁটে জায়গায় প্রস্থান করেন। রাহেলা বানু এক হাতে বোরখা ধরে হনহনিয়ে হাঁটতে থাকলেন। ইকরাম শরীফ মহলে আসেন। অন্দরমহল পেরিয়ে যেতেই আচমকা ধাক্কা খায় কারোর সাথে। নিচে তাকাতেই দেখতে পায় আলিয়া পড়ে আছে। তার পিছনে রুমঝুম দাঁড়িয়ে পড়ে। এরকম বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছো কেন? তুমি কি বাচ্চা? আলিয়া দাঁত কেলিয়ে হেসে উঠে দাঁড়ায়, নাক দেখিয়ে বলে, দেখুন তো বেয়াই, নাকটা ফাটলো নাকি? খুব জ্বলছে। দূরে থাকো মেয়ে, একদম আমার গায়ে ঘেঁষবে না। ইকরাম শরীফ হন্তদন্ত হয়ে তার কক্ষে যায়। আলিয়া খিলখিল করে হেসে ওঠে, সাথে রুমঝুম। আমার গায়ে ঘেঁষাঘেঁষি করলে কিছু মনে করব না, বরং কোলে বসিয়ে নেব। ইখওয়ান কথায় পেছনে ফিরে তাকায় আলিয়া। ইখওয়ান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাসছে। আলিয়া চোখ মুখ শক্ত করে তাকায়, পরক্ষণেই দাঁত কেলিয়ে হাসে। কত মেয়েকেই কোলে তুললেন আর ফেললেন, এবার না হয় আসুন আমি আপনাকে কোলে তুলি, একটু ফেলে দিই, দেখুন কেমন লাগে। ইখওয়ান রাখলেও প্রকাশ না করে হেসে এগিয়ে আসে। আমি তো এমনি এমনি ফেলে দেই না, কিছু না কিছু করি। তা তুমি কি করবে শুনি? আপনার ওই খসখস দুই গালে আমার হাতের থাপ্পড়ই যথেষ্ট, লুচু বেয়াই। ইখওয়ান গাল এগিয়ে দেয়। দেন দেন, আপনার হাতে থাপ্পড় খাওয়াও সৌভাগ্যের ব্যাপার। আলিয়া মুখ বাঁকিয়ে রুমঝুমদের নিয়ে চলে যায়। ইখওয়ান বিদ্রুপের হাসি দিয়ে মুখে হাত বুলিয়ে চলে যায়। তোমার সাথে কি আর দেখা হবে না কাজল চোখের মেয়ে? আমি তো তোমার চোখেই আমার স্বপ্ন দেখি। তোমার চোখের অথই জলে আমি হারিয়েছি। কি সর্বনাশ, আমি তো সাঁতার জানি না। মৃদু শব্দ করে হাসলেন ইকরাম শরীফ। ইজি চেয়ার থেকে উঠে ব্যালকনিতে গেলেন। আর চাঁদের আলোয় আলোকিত পুরো ধরনী। চাঁদের আলোতে প্রাকৃতির সৌন্দর্য বরাবরই অতুলনীয়। ইকরাম পুনরায় মনে মনে বিড়বিড় করতে লাগলেন, নিদ্রাহীন রাত কাটিয়ে দিচ্ছি মেয়ে, এর সত্য আমি নিবই। যন্ত্রণারা আমার দুর্বলতা জেনে গেছে। প্রতিনিয়ত রাতে তারা আমাকে খুঁজে নিয়ে এইভাবে চালাচ্ছে। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি নিজিমা। তোমাকে পাওয়ার জন্য আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে রাজি। দেখা হচ্ছে খুব শীঘ্রই, তৈরি থেকো। ঠোঁট হেলিয়ে হাসে ইকরাম শরীফ। তপ্ত শ্বাস ফেলে দিয়ে কক্ষে আসেন। বিছানা থেকে সাদা পাঞ্জাবি নেয়, পাল্টে নিয়ে প্রস্তুত হয়ে ঘরের বাইরে পা রাখেন। নীলিমা সন্ধ্যার আগেই ফিরেছে, তা না হলে কত প্রশ্নের মুখোমুখি হতে হতো মহিদুলের কাছে। রাত 8টা বাজে। নীলিমা, নাজিরা আর মুবিন খেয়ে একসাথে শুয়ে পড়েছে। নীলিমার মনে অনেক প্রশ্ন, মনে মনে শুয়ে একাই কথা বলছে। আচ্ছা, জমিদার বাড়ি থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, ভাইজান তো তখন সব জেনে যাবে, মেরে আমাকে নদীতে ভাসিয়ে দেবে। আল্লাহ আমাকে রক্ষা করুন। ভাইজান তো সেদিন নিজেই বললেন, নিজ গ্রামে বিয়ের সম্বন্ধ মানেই বিপদ। জমিদার নিজ গ্রামে বিয়ের প্রচলন নিষিদ্ধ করেছে। তাহলে জমিদার পুত্র আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? ধর আমিও না, কে বিয়ে করবে অমন লুচ্চাকে? চোখ দিয়ে আমাকে গিলে খাবে এমনভাবে তাকিয়েছিল ব্যাটা বেয়াদব। আমার জায়গায় পারু হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিত। খিলখিল করে হেসে উঠে নীলিমা। নাজিরা চোখ মেলে ভ্রু কুচকে তাকায়। কিরে, ভূত প্রেত হলো নাকি তোকে? এমন করে হাসছিস কেন? নীলিমা চুপসে যায়। কই আপা, হাসলাম, মনে হয় স্বপ্নে হেসছি। আচ্ছা ঘুমা এখন। আচ্ছা আপা।
ঠোঁট টিপে হাসে নীলিমা। মোহিত, এমদাদুল, মোস্তাক সরকার ও ইকরাম শরীফ খেতে বসেছে। ইকরাম আশেপাশে তাকাতাকি করছে। মহিদুল মুচকি এসে বলে, কাউকে খুঁজছেন জমিদার সাহেব? ইকরাম হকচকিয়ে গেল। মিছে হাসি দিয়ে বললে, বাকিদের দেখছি না, ওনারা খাবে না? বাকিরা খাইয়া এতক্ষণে ঘুমায় পড়ছে সাহেব। এমদাদুলের কথায় ইকরামের মুখে আঠার ডাবে, মাথা নিচ করে খাবারে মন দেয়। মহিদুল বিষয়টা বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হাসে, কারণ মহিদুল সন্দেহ করেছিল তার বোনের দিকে নজর গেছে জমিদারের পুত্রে, তাই ওদের আগে খাইয়ে দিতে বলেছিল আসমানিকে। ইকরাম মনে মনে যে আশা নিয়ে এসেছিল তা এক নিমেষেই বাষ্পীভূতের মতো নিভে গেল। মনের মধ্যে যে কি আকুলতা চলছে তা একমাত্র ইকরামই জানে। আজ আপনাদের রাজকীয় রাত চলছে, সেই রাতকে উপেক্ষা করে গরিবদের বাড়িতে বিষয়টা মাথায় ঢুকছে না জমিদার সাহেব। মোস্তাক সরকারের কথায় ইকরাম মাথা তুলে তাকায়। কোনো রাজকীয় রাতের কথা বলছে তা ইকরাম ভালোভাবেই বুঝতে পেরেছে। মুচকি হাসে ইকরাম শরীফ। সেই রাজকীয় রাতের সাক্ষী হতে চাচ্ছি না মোস্তাক চাচা। তাছাড়া ওই রাজকীয় রাত আমার জন্য না, আজকের রাতটা আমি এখানেই কাটাতে চাই। মহিদুল অবাক হয়ে তাকায়। ভেবেছিল ইকরাম শরীফ খাওয়া শেষে চলে যাবে সেই পাপের রাজ্যতে, তবু ইকরামকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। মনের মধ্যে সন্দেহ থেকেই গেল মহিদুলে। কি মোহিত, থাকতে দেবে না নাকি? ইকরামের কথায় মহিদুলের হুঁশ হয়। কেন নয়, আপনার অসুবিধা না হলে থাকতে পারেন। মানিয়ে তো নিতেই হবে সম্বন্ধী মশাই, বিয়ে তো আপনার বোনকেই করছি খুব শীঘ্রই। মনের কথা মনেই রইল ইকরামের, স্পষ্ট করে বলা হলো না। সবাই চুপচাপ খাচ্ছেন আর আসমানি বেগম মাঝে মাঝে তরকারি এগিয়ে দিচ্ছে। নতুন জায়গায় আলিয়ার ঘুম আসছে না, পাশে তার বোন নাক ডেকে ঘুমাচ্ছে, পিচ্ছি দুইটাও ঘুমে আচ্ছন্ন। আলিয়া এপাশ ওপাশ করেও যখন ঘুমোতে পারল না, আস্তে করে উঠে বসল। ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থেকে কি মনে করে যেন হেসে উঠল। ইকরামের কক্ষে উঁকি দিয়ে একবার দেখল আলিয়া। ইকরামকে না পেয়ে ছাদে যাবে বলে মন স্থির করলো। হাত দিয়ে বেনি দুলাচ্ছে আর সিঁড়ি বেয়ে উপরে উঠছে আলিয়া। ছাদে উঠা সিঁড়িতে পা দিতেই কারোর গোগানির আওয়াজ পেয়ে থেমে যায় আলিয়া। গোগানির আওয়াজ অনুসরণ করে সামনে এগোতে থাকে। যত সামনে যাচ্ছে ততই গোগানির আওয়াজ বেশি হচ্ছে। আওয়াজটা চিনতে আলিয়ার অসুবিধা হলো না, কিন্তু কেউ জোর করে কারোর সাথে ঘনিষ্ঠ হচ্ছে আলিয়া বেশ বুঝতে পারল। কাঙ্ক্ষিত কক্ষের সামনে এসে দাঁড়ায় আলিয়া। দরজা হালকাভাবে আটকানো। কয়েকবার ঢোক গিলে নিল আলিয়া। কাপা কাপা হাত দুটো দরজায় রাখলো, দরজার ফাঁকে চোখ রাখলো। কক্ষে বসে কোষ মেজাজে গল্প করছেন ইখওয়ান, রোহিত, ইকবাল ও ছোট জমিদার শাহাবুদ্দি। একে একে সবাই দেখল আলিয়া। পরক্ষণে আলিয়ার চোখ বড় হয়ে যায়। পাশে পর্দার আড়ালে কেউ কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। ছায়া দৃশ্য দেখে 18তে পা দেওয়া তরুণীর বুঝতে বাকি রইল পর্দার আড়ালে কি হচ্ছে। চমকে উঠে সরে যায় আলিয়া। মুখে হাত দিয়ে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তারা পুরো শরীর কাঁপছে, ভিতর শুকিয়ে যাচ্ছে। বারবার ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করছে, না আর থাকবে না আলিয়া। বোনকে তার সব খুলে বলতে হবে, আর এটা এক্ষুনি। পিছন ঘুরতে ধাক্কা খায় রোকমানের সাথে। রোকমান আগে থেকে দাঁড়িয়ে আলিয়ার কর্মকাণ্ড দেখছিল। আলিয়া ভয় পায়, চিলিয়ে উঠবে তার আগে রোকমান আলিয়ার মুখ চেপে ধরে। আলিয়া কাঁদতে শুরু করে, রোকমানের হাত ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। গভীর রাতে চাঁদের আলোয় 3 মানব পুকুর পাড়ে মোড়ায় বসে আড্ডা দিচ্ছে, হাতে তাদের চায়ের মাটির পাত্র। ঘুম তাড়ানোর জন্য মহিদুল মাঝে মাঝে চুলার উপর রাখা পাত্র থেকে চা নিয়ে আসছে। তবু এমদাদুল ঘুমে ঠুলছে। মহিদুল ঘরে যেতে বললেও যাচ্ছে না। ভ্যাপসা গরমে আবার গরম গরম চা। গরমে অতিষ্ঠ হয়ে মহিদুল আর এমদাদুল পরনে ফতুয়া খুলিয়ে পাশে রাখলো। গায়ে শুধু স্যান্ডো গেঞ্জি। ইকরামকে খুলতে বললে লাজুক হেসে না বলে। মহিদুল চায়ে চুমুক দিতে বিদ্রুপ হেসে মনে মনে বলে, যে শরীরে হাজানারির ছোঁয়া, সে শরীর নিয়ে আবার গৌরবের শেষ নেই। জমিদার আমার। আচমকা ইকরামের গায়ে ঢলে পড়ে এমদাদুল। হাতের চা পড়ে গিয়ে ইকরামের পাঞ্জাবিতে। মহিদুল চিল্লিয়ে ওঠে, দুলাভাই কি করলেন এসব? আপনাকে বলছি আপনি ঘরে যান। এমদাদুল হকচকিয়ে যায়। অপরাধের ন্যায় দুজনকে দেখতে থাকে। ইকরাম মোহিতকে থামিয়ে দিয়ে বলে, আমি কুয়াপাড় থেকে ধুয়ে আসছি মোহিত, ওনাকে আর বকাবকি করিও না। আমি সাথে আছি জমিদার সাহেব, চলুন। আমার একলা একলা খুব ডর লাগে মহিদুল।
এমদাদুলের কথায় দুজন ফিরে তাকায়। তুমি থাকো মোহিত, আমি একা যেতে পারবো। ইকরামে চলে যাওয়া মোহিত বসে এমদাদুলের উপর চোখ রেখে বলে, মেয়ে মানুষকে পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া মানুষ নাকি আবার ভূতে ভয় পায়, হাস্যকর। বিদ্রুপের হাসি দিয়ে চাই চুমুক দেয় এমদাদুলের মুখে আথার নামে। মহিদুল সেদিকে পরোয়া না করে জোনাকিদের দেখতে থাকে। এমদাদুলের মনে মনে মহিদুলকে গালি দিতে থাকলো আর চা খেতে লাগলো। রাতের আকাশে ইয়া বড় দেখতে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে জ্বলছে হাজার নক্ষত্র তারা। আকাশের নিচে জল জল করে জ্বলছে জোনাকি পোকা। চারপাশে শুনশান নীরবতা, মাঝে মাঝে শুধু পানির শব্দ হচ্ছে। আচমকা কিছু একটা শব্দে ইকরাম চমকে ওঠে, বুক ধক করে ওঠে। ইকরামের পাঞ্জাবির নিচটা ভিজে একাকার হয়ে যায়। চোখ ডলতে ডলতে কুয়াপাড়ে আসছে নীলিমা। কোনো রকম ওড়না গায়ে জড়িয়ে ঘুম ঘুম চোখে হাঁটছে। ইকরাম পাঞ্জাবি হাত দিয়ে ঝাড়া দিতে দিতে আসতেই ধাক্কা খায় নীলিমার সাথে। নীলিমা পড়ে যেতে ইকরাম ধরে নেয়। চোখাচোখি হয় দুজনের। ইকরামের এক হাত নীলিমার কোমরে, আর এক হাত নীলিমার ডান বাহুতে। নীলিমা আঁকড়ে ধরেছে ইকরামের দুই বাহু। নীলিমা আচমকায় চমকে উঠে তাকিয়ে আছে। বুকের ভিতর চলছে ধুকপুক শব্দ। কেন জানি রঙিন প্রজাপতিগুলো মনের আগিনায় ডানা মেলে উঠতে লাগলো নীলিমার। এক অন্যরকম অনুভূতি হচ্ছে নীলিমার। ইচ্ছে করছে যুগের পর যুগ এভাবেই তাকিয়ে থাকি। খোপা খুলে এলোমেলো হয়ে গেছে চুল। ঠোঁটের উপরে কালো তিল জোনাকির আলোর মতো জ্বলছে ইকরামের চোখে। এ তো সাত আসমানি পরি না, তাদের কাছেও হার মানবে এই অপসরী। অজান্তে ঠোঁট এলিয়ে হাসে ইকরাম। মুখ দিয়ে বের হয় মাশাল্লাহ কথাটি। মাশাআল্লাহ, আমার হবু বউ তো দেখি সাত আসমানের পরি। এমন কথায় নীলিমা চমকে ওঠে, নিজেকে ছাড়িয়ে দেয়। চিবুক নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। ইকরাম শরীর ঠোঁট প্রশস্ত করে হেসে মাথা নামিয়ে নীলিমার কানে কানে বলে, এমন লজ্জাপতিকেই তো আমার দরকার, যার শরীরের ভাঁজে ভাঁজে লজ্জা থাকবে, আর সেই লজ্জা আমি ছুঁয়ে মিশিয়ে দেব। নীলিমার বুকের ধুকপুক শব্দ বেড়েই চলেছে। পুরো শরীর হালকা শিহরণ বয়ে চলেছে। নীলিমার দিকে তাকিয়েই আছে ইকরাম। নীলিমা কিছু শক্ত কথা বলার জন্য পুনরায় তাকায় ইকরামের দিকে, কিন্তু ইকরামের এমন শীতল চাহনি নীলিমার কণ্ঠনালীতে কথা দলা পাকিয়ে আসছে। এভাবে তাকিও না, বুকের বাঁ পাশটায় দুর্বলতারা হানা দেয়। তোমার ওই শীতল চাহনি যে আমায় দুর্বল। আচ্ছা, ইকরামের এমন কথায় নীলিমা কি বলবে ভেবে পেল না। সে তো পারুল না, মুখের উপর কিভাবে অপমান করতে হয় সে জানে না। কিছু বলতে চেয়েও বলতে পারছে না নীলিমা। কোনো এক বাধায় সব আটকে আসছে। নীলিমা আর দাঁড়ায় না, দৌড়ে ঘরের দিকে অগ্রসর হয়। ইকরাম নীলিমার যাওয়ার পানে তাকিয়েই আছে। তার এলোমেলো চুলগুলো দৌড়ানোর কারণে দুলে দুলে উঠছে। একটা মেয়ের এত রূপ হয় কি করে? আদৌ মানুষ তো, নাকি আমি আসমানের পরি দেখলাম? জমিদার সাহেব এখানে দাঁড়িয়ে কি বিবির করছেন? মহিদের কথায় মহিদের দিকে তাকায় ইকরাম। তোমার একটা ফতুয়া দেবে, পাঞ্জাবি ভিজে একাকার, খুব অস্বস্তি লাগছে। শান্ত স্বরে কথাটি বলে ইকরাম শরীর যেন একটু আগে কিছুই হয়নি, কিন্তু ঠিকই বুকের হৃৎপিণ্ডটা ধরাস তরাস করে পাঁজরে তীব্র গতিতে ধাক্কা দিচ্ছে। মোহিত অবাকের পর অবাকই হচ্ছে। জমিদার তো এতটা ভালো মানুষ কিসের জন্য? নাকি আমারই ওনাকে চিনতে কথা বলেছিল, কিন্তু চোখ দিয়ে যা দেখেছি, না না, কি হচ্ছে সব, ভুল কি দেখছি আমি? ইকরাম মোহিতের অমন চাহনিতে হেসে ফেলে। মোহিত তাকিয়েই আছে, মনে মনে কষছে হাজার সমস্যার সমাধান। আলিয়া কাঁদতে কাঁদতে এসে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। আরিফা ধরপড়িয়ে উঠে বসে। আলিয়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। আলিয়া কাছে। আরিফার বুক ভয়ে ধক করে উঠল। কাছে টেনে নিয়ে বলল, আলিয়া, বোন কাঁদছিস কেন? কি হয়েছে? দরজায় কেন দাঁড়িয়ে আছিস? কোথায় গিয়েছিলি? আলিয়া কিছু বলে না, বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরিফা এবার খুব ভয় পেয়ে যায়। আছিয়ারের মতো কি এই বোনকেও? না না, কিচ্ছু বলবে তার আগেই দরজায় কেউ ধাক্কা দেয়। ইকবাল ডাকছে আরিফাকে। একবার বোনের দিকে তাকায়, আর একবার দরজার দিকে। বোনকে ছাড়িয়ে দরজা খুলে দিয়ে সরে দাঁড়ায়। হুইল চেয়ারে করে ইকবাল তার পাশে ইখওয়ান এসে কক্ষে ঢোকে। আলিয়া তার বোনের পিছনে লুকায়। ইকবাল দাঁত কিরমির করে বলে, এই বোনকেও হারাতে চাও নাকি আরিফা? বোনকে লাগিয়ে দিয়েছো আমাদের পিছনে আবার। আলিয়ার দিকে তাকায় আরিফা। কোথায় গিয়েছিলে আলিয়া?
আলিয়া ঢোক গিলে বলে, আমি ছাদেই যাচ্ছিলাম আপু, শব্দ শুনে। শব্দ শুনেই যেতে হবে? বেয়াদব মেয়ে, আবার উকি দাও, এত সাহস তোমার? ইকওয়ান বাজখাই গলায় কথা শুনে আলিয়া তার বোনকে আরো শক্ত করে ধরে। আমি ওকে বুঝিয়ে বলবো। এখন তোমরা নিশ্চিন্ত থাকো, এসব কথা বাইরে যাবে না। তাই যেন হয় আরাফা, বোনকে সামলে রাখিও। বলি চেয়ার ঘুরিয়ে চলে যায়। আরিফার কথায় ইকবাল স্বস্তি পেলেও ইকওয়ান পায় না, তাই রক্তিম চোখে তাকিয়ে আছে আলিয়ার দিকে। আরিফা পুনরায় বলে, যাও, এখন বোঝাচ্ছি আমি ওকে। দয়া করে রেগে থাকিও না আলিয়ার ওপর। ইকওয়ান দরজায় লাথি দিয়ে বের হয়ে যায়। আরিফা আলিয়ার দিকে দৃষ্টি রেখে বলে, ছাদে যাওয়া কি খুব দরকার ছিল আলিয়া? আলিয়া মাথা নামিয়ে নেয়। মাফ করো আপু, ঘুম পাচ্ছিল না, তাই ছাদে যাওয়ার মন স্থির করেছিলাম। ঘুম আসছিল না? আমাকে ডাকতি কেন? অযথা বিপদ বাড়ালি। কালই বাড়ি ফিরে যাবি আলিয়া, আর কখনো এখানে আসার চেষ্টা করবি না। কিন্তু আপু, আমি ইকরাম সাহেবকে ভালোবেসে ফেলেছি, ওনাকে বিয়ে করতে চাই। আলিয়া আচমকা থাপ্পড়ে বোকা হয়ে যায়। গালে হাত দিয়ে বোনের দিকে তাকিয়ে রইল। এই মহলে বিয়ে করে বউ নয়, রক্ষিতা হয়ে থাকতে হবে। এসব আশাবাদ দিয়ে কাল বাড়ি ফিরে যাবি। ভুলেও এসব কথা আর দ্বিতীয়বার বলবি না, বললেই তোরই বিপদ আলিয়া। আলিয়া কিছু বলার আগেই আরিফা আলিয়াকে হাত উঁচু করে থামিয়ে দেয়। কালই বাড়ি ফিরে যাচ্ছিস, দ্বিতীয়বার আর এসব নিয়ে যেন কথা না বলতে হয়। সকাল সকাল রেডি হয়ে থাকবি। ভোরের আলো ফুটতেই ইকরাম শরীফ মহলে ফিরে আসে। মনিকা বাগানে হেঁটে হেঁটে ফুল দেখছিল। সকাল সকাল বাইরে থেকে আসতে দেখে কপাল কুঁচকে তাকায়। এত সকাল সকাল ইকরাম কোথায় গিয়েছিল? পাঞ্জাবিতে কিসের দাগ? রাতে কি মহলে ছিল না? আমি প্রশ্ন করলেও উত্তর দেবে না, সেটা আমার ভালো করে জানা আছে। মনিকা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফুল দেখায় মন দেয়। অন্দরমহলে আসতেই সামনে এসে দাঁড়ায় আফেরা, ভ্রু কুঁচকে বলে, হাঁটতে বের হয়েছিলি বুঝি? সূর্য কি এলোমেলো ভাবে আজ উদয় হলো নাকি? ইকরাম শরীফ হাঁটতে বের হয়েছে? নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন, আমাকে বলতে দিবেন তো? সোফায় বসে গাইলিয়ে দেয় ইকরাম। পাঞ্জাবিতে কিসের দাগ ইকরাম? কোথায় গিয়েছিলি? ইকরাম হাসে। পুরীর রাজ্যে। আরিফা চমকে ওঠে। কি সব বলো, পাগল হলে নাকি? ঠিক আছে তো ইকরাম? হ্যাঁ ঠিক আছে, কিছু বলবেন? আমি কক্ষে যাব, বিশ্রাম প্রয়োজন আমার। হ্যাঁ, আলিয়াকে রঘু বাজারে পৌঁছে দিয়ে আসতে পারে, দয়া করে না করিও না। ইকরাম উঠে বসে, সন্দেহ চোখে বলে, কিছু হয়েছে? সকাল সকাল যাওয়ার তাড়া দিচ্ছেন কেন? না, তবে কিছু হওয়ার আগে আলিয়াকে বাসায় পাঠিয়ে দিতে চাই। অনুরোধ ইকরাম, আর প্রশ্ন করিও না, দয়া করে কাজটা করে দাও, খুব উপকার হবে। ইকরাম কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, ঠিক আছে, রেডি হয়ে নিচে আসতে বলো, আমি পাঞ্জাবি পাল্টে আসছি। ইকরাম উঠে দাঁড়ায়, কক্ষের সামনে পা বাড়ায়। মহলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আলিয়া, সামনে দাঁড়িয়ে ইকওয়ান। আলিয়া ব্রুকুচকে ছোট চোখে তাকিয়ে আছে। শুনলাম বাড়ি ফিরে যাচ্ছ, এত ছোট দম নিয়ে চেয়েছিলে আমার কোলে নিতে? ইকওয়ানের দাঁত খেলিয়ে হাসা আলিয়ার বিরক্ত লাগছে, ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে চোখ ফিরায়। বেচারা রোকমানের এমন জায়গায় লাথি দিয়েছো, এখন পর্যন্ত হাঁটতে পারছে না ব্যথায়। আলিয়া মনে মনে বলে, এখন ইচ্ছা করছে আপনার ওই জায়গায় একটা লাথি দিই। আর জায়গা পাওনি কেন ওভাবে লাথি দিয়েছো তেজি বিয়ানি? না, লাথি মারলে তো দম বন্ধ হয়ে মরেই যেতাম। যেভাবে নাক মুখ চেপে ধরে রেখেছিলেন, উপায় না পেয়ে দিয়েছি ব্যাটারে। ইকওয়ান দাঁত কেলিয়ে এগিয়ে এসে ফিস ফিস করে বলে, আমি রোকমানের জায়গায় থাকলে মুখ কেন অন্য জায়গায় চেপে ধরতাম। আলিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইকওয়ানকে। আমিও কম না বেয়াই, লাথির বদলে আমিও তখন চেপে ধরতাম। বলেই মুখ বাঁকিয়ে চলে যায়। ইকওয়ানের হাসি মুখ নিমেষেই হারিয়ে যায়। মেয়ে না আর কিছু, তেজ আছে বলতে হবে। ইস, আফসোস থেকে যাবে। সকাল 10টা। ইকরাম ও আলিয়া নদীর পাড়ে এসে দাঁড়ালো। চাঁদ মাঝিকে অনুসরণ করে বলল, আর কেউ আসবে? না আসলে আমাদের ওই পাড়ে পৌঁছে দাও। যে সাহেব, মহেদুল ভোরে কইয়া আইছিল যে আইবে, বোন জামাই নাকি বাড়ি ফিরবে।
ওহ, আলিয়া নৌকায় গিয়ে বসো। আলিয়া মাথা নাড়িয়ে গিয়ে নৌকার ছাউনিতে গিয়ে বসে। কিছুক্ষণ পর মহিদারা আসে, সাথে নীলিমা। কালো বোরখা পরেছে নীলিমা, মুখে নিকাপ দিয়েছে। ইকরাম তবুও তাকিয়ে দেখছে। নীলিমা বিরক্ত হয়ে ছাউনির ভিতর গেল। ইকরাম মহিত ছাউনির বাইরে দাঁড়ানো। ভেতরে ওরা চারজন বসে রইল। নীলিমা নিকাপ সরিয়ে আলিয়ার দিকে তাকায়। আলিয়া তাকাতেই ভ্রু কুঁচকে যায়। এই প্রথম কোনো মেয়েকে ঈর্ষা করতে লাগলো। এত সুন্দর মেয়ে, ইস কত ফর্সা, আমার থেকে 1000 গুণ সুন্দরী। আল্লাহ, এত রূপ একজনকেই না দিলেই পারতো। এত সুন্দরী মেয়ে, তাও আবার এই মফস্বলী গ্রামে। কে এই মেয়ে? আগে তো কখনো দেখিনি। চোখে মুখে কি মায়া, ইচ্ছে করছে টুপ করে চুমা খায়। কি খচ্চর মায়া, নিশ্চয় রূপ নিয়ে অহংকার করছে, আমার গায়ের রং নিয়ে হাসছে, ফালতু মায়া। এমন মেয়ে যদি ভাইজানের বউ করে আনতে পারতাম। এমদাদুল আর নাজিরা গল্প জুড়ে দিয়েছে। নীলিমা বোনের দিকে তাকায়। কি স্নিগ্ধ লাগছে তার বোনটাকে। এমন হাসি মুখ খুশি যেন থাকে তার বোন। কোন দুঃখে যেন না ছুঁয়ে দিতে পারে। বোনের দিকে তাকিয়ে নীলিমা মুচকি হাসে। আলিয়া, নেমে আসো। ইকরামের কথায় হুঁশ ফিরে আসে নীলিমা। নিকাপ নামিয়ে নেয় নীলিমা। এক এক করে সবাই নেমে আসে। কিছু দূর হেঁটে আসে, থামে রঘু বাজারের সামনে। নাজিরাদের গরুর গাড়িতে তুলে দেয় মহিদুল। এখান থেকে মহিদুলের পথ আলাদা, তাই অন্য এক গরুর গাড়ি ঠিক করে উঠে পড়ে মহিদুল। সামনে এসে দাঁড়ায় ইকরাম। মোহিত, বন্দরে যাচ্ছ? ইকরামের কথায় মাথা তুলে তাকায় মোহিত। জি জমিদার সাহেব। আমাদের আত্মীয়, নাম আলিয়া, ওই দিক দিয়েই তো গরুর গাড়ি যাবে। তুমি একটু শ্যাওলাপুরে ওকে নামিয়ে দিতে পারবে? মহিদুল আলিয়ার দিকে তাকায়, নিঃসন্দেহে সুন্দরী। ইকরামের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, উঠে বসতে বলুন। ইকরাম আলিয়ার দিকে তাকায়। সমস্যা নেই, মোহিত খুব ভালো ছেলে, নিশ্চিন্তে যেতে পারো। যাও, উঠে গিয়ে বসো। আচমকা আলিয়া ইকরামের শরীফকে জড়িয়ে ধরে। ইকরাম কিছু বুঝতে পারে না, অবাক হয়ে যায়। দাঁড়িয়ে থাকা নীলিমাদের গাড়ির দিকে তাকায় ইকরাম। নীলিমা অন্য পাশে ফিরে তাকায়। বিষ ফোড়ার মতো বুকের ব্যথা চিনচিন করে মাথা চাড়া দিয়ে উঠল নীলিমার। কেমন অস্বস্তিকর লাগছে নীলিমাকে। এমন হওয়ার কারণ নীলিমা বুঝতে পারল না। খারাপ লাগা কাজ করছি মনের মধ্যে। আচমকা চোখে পানি এসে ভিড় জমায়। বোরখা দুহাতে খামচে ধরল নীলিমা। কি করছো আলিয়া? ছাড়ো। ঝটকা দিয়ে সরিয়ে দেয় ইকরাম শরীফ। আপনি আপুকে একটু বোঝাবেন বিয়াই, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করতে পারবো না। আপনাকে আমি ভালোবাসি। ইকরাম অবাক হয়ে তাকায় আলিয়ার দিকে। সাহসের সীমা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। ইকরাম শরীফ নিতান্তই আলিয়ার সুন্দরী। মুখ জুড়ে মায়া বিচরণ করে। চোখের পানিতে কাজল লেপটে গিয়ে অতুলনীয় সুন্দর লাগছে। কিন্তু আলিয়ার জন্য ইকরামের মনে কোনো অনুভূতি আসে না, চোখে কোনো মুগ্ধতা খুঁজে পায় না। মুচকি এসে ইকরাম আলিয়াকে বলে, তোমার বোন তোমার ভালোর জন্যই বিষয়টা এগিয়ে নিতে চাচ্ছে না। আমিও খুশি হয়েছি তোমার বোন তোমার বাচ্চামো আবদারে মত দেয়নি। আশা করি আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছ? আলিয়া অসহায় হয়ে চোখ নামিয়ে নেয়। ধীরে ধীরে গরুর গাড়িতে উঠে বসে। আর ভুলেও তাকায় না আলিয়া। গাড়ি চলতে শুরু করে। আলিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। মহিদুল এক পলক দেখে মুচকি হেসে বাইরের চোখ রাখে। প্রেমের বিরহ কত যে ভয়াবহ, যার মনের মানুষ চলে যায় সেই বুঝে। মোহিত চোখ বন্ধ করে তার মনের সেই মানুষটিকে কল্পনায় দেখতে থাকে। ইকরাম শরীফ পেছনে ফিরে দেখতে পায় নীলিমাদের গাড়ি অনেক দূর চলে গেছে। তপ্ত শ্বাস ফেলে নদীর দিকে পা পারল। মনমরা হয়ে ইকরাম শরীফ মহলে ফিরলেন। অন্তর্মহলের সব পুরুষ লোক খোশ মেজাজে গল্প করছে। তাদের পেরিয়ে যাবেই রোকমানের বড়া কথায় দাঁড়িয়ে পড়ে ইকরাম শরীফ। বিয়ে করবি ভালো কথা, আগে তোর বড় ভাই ইকরাম করুক। শাহাবুদ্দিনের কথায় রোকমান পুনরায় বলে উঠল, আব্বাজান, আপনি কি ভুলে গেছেন বড় ভাইজান যে জীবনে বিবাহ করে নাই, প্রতিজ্ঞা করেছিল? হ্যাঁ বড় ভাইজান, তো মেয়েদের দেখলেই এড়িয়ে চলে, সেখানে আমার বিবাহ। হাসালেন চাচাজান। ইখওয়ান যে তাকে অপমান করলো তা ঠিকই বুঝতে পারল ইকরাম। ব্রু কুচকে তাকায় রোকমানের দিকে। রোকমান মাথা নামিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, তা মেয়ে কি পছন্দ আছে নাকি আমরা দেখব? ইকবালের কথায় রোকমান লজ্জা ভাব নিয়ে সবার দিকে তাকায়।
রোহিত ধমক দিয়ে বলে, লজ্জা নারীর ভূষণ, খামাখা মেজাজ বিগড়ে দিস না, যা বলবি সরাসরি বল। আমার পছন্দ আছে বড় ভাইজান। পুনরায় লজ্জায় চিবুক নামিয়ে নেয়। ইকরাম শরীফ জহুরির চোখ দিয়ে সবাই পরখ করছে। কোন মহলের মেয়ে সেও জানতে চায়। তা কোন মহলের কোন গ্রামের মেয়ে রোকমান? বলো, খোঁজ নিয়ে দেখি। শাহামুতের কথায় মাথা তুলে তাকায় রোকমান, দাঁত কেলিয়ে হাসে। যে চাচা যান আমাদেরই। আমি বিবাহ করব আব্বাজান। আমার মেয়ে পছন্দ করা আছে আব্বাজান। সময় হলে মেয়ের ব্যাপারে সব জানাবো। রোকমানকে কথা শেষ করতে না দিয়ে নিজের বিয়ের কথা বলেই ইকরাম হনহনিয়ে চলে গেলে নিজ কক্ষে। ইকরামের কথায় সবাই হতবাক হয়ে মুখ চাচাই করছে। রোকমান কিঞ্চিত এগিয়ে গিয়ে বাইরে পা পারল। ইখন চিন্তা করছে